জঙ্গলের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা ঘরে গাভী পার্বতী তার দুই কন্যা লালি আর শৌখিনীকে নিয়ে থাকতো। পার্বতীর কন্যা লালি একটা বাছুর হলেও শৌখিনী ছিল একটা সাপ, আর শৌখিনীকে নিয়েছিল যত মুশকিল। শৌখিনীকে তো পাড়া প্রতিবেশীরা কেউ পছন্দ করতো না, সাথে লালিও খুব একটা সহ্য করতে পারছিল না। বাবা, ভালোই তো মা, আমি সেই কখন থেকে দুধ খাই না, আর সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। আর তুমি দিদিকে দুধ খাওয়াচ্ছ, আমি তো বুঝতেই পারি না আমি সন্তান নাকি আমি তো এসবের কিছুই বুঝতে পারি না। আমি তোমার সন্তান নাকি দিদি তোমার সন্তান? একে লালি, তুই এসব কি কথা বলছিস? মেয়েটা এইমাত্র দুধ খেতে আসলো, আর তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস। থাক মা, ওকে আর বকো না। ওই এসেই আমাকে দুধ খেতে দেখেছে তো তাই হয়তো রেগে গেছে। আর বোন হয়তো অনেক ক্ষুধার্ত, তুমি বোনকে খেতে দাও মা। ভালোই তো সাধু সাজতে পারিস দিদি, আর সাথে তুই অনেক চালাকও বটে। তুই মায়ের সামনেও ভালো থাকবি আর আমাকে উদারতা দেখাবি। তোকে দেখলে আমি মাঝে মধ্যে অনেক অবাক হয়ে যাই। আর তুই এত নাটক কিভাবে করতে পারিস রে? এসব কথা কি বলতে শুরু করলি রে লালি তুই? আর তোর মুখে দেখি এসব কথা বলতে একটু আটকায় না। তুই কি তাড়াতাড়ি খেয়ে নিবি নাকি আমি আমার কাজে যাব, কোনটা? হ্যাঁ মা, এখন তো তোমার কত কাজই হবে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। তোমার সব ভালোবাসা তো দিদির জন্য, তবে আর আমাকে খেতে হবে না। আমি না হয় ঘাস খেয়েই থাকবো, তুমি থাকো তোমার সব কন্যাকে নিয়ে। এসব বলে লালি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়, আর গাভীও কাজে চলে যায়। আর শৌখিনী এসব কথা শুনে অনেক কান্না করে, আর এভাবেই অনেক কষ্টে শৌখিনীর দিন কাটছিল। না, এভাবে আর কাজ হবে না মিষ্টি দিদি। দেখো গাভীর দুই কন্যা কিভাবে খোলামেলা চলাফেরা করছে। লালিকে নিয়ে আমার কোনো ভয় না থাকলেও ওই শৌখিনীকে নিয়ে আমার অনেক ভয় হয়। না জানি কখন কাকে দংশন করে, তবে তো মৃত্যু একেবারে অনিবার্য। কি আর হবে দিদি বলো? টনি চলে যাওয়ার পর তো ওর গাভী পার্বতী আর পার্বতীর দুই কন্যাকে তাড়ানোর জন্য তো অনেক চেষ্টাই করেছি, আর তাতে কোনো কি লাভ হয়েছে বলো? আর আমি বলি কি সুখী, শৌখিনী এতদিন যখন আমাদের কোনো ক্ষতি করেনি, তবে আর সে আমাদের কোনো ক্ষতি করবেও না। মিষ্টি টিয়ের কথা শেষ হতে না হতেই শৌখিনী সেখানে চলে আসে, আর শৌখিনীকে দেখে সুখী পায়রা রেগে বলতে থাকে, এই শৌখিনী, এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, চলে যাও বলছি, চলে যাও বলছি এখান থেকে। তোর মতো সাপকে বিশ্বাস করতে নেই বাপু, তুই যখন তখন আমাদেরকে দংশন করতে পারিস। এভাবে কেন বলছো? আমি তো সেই অনেক আগে থেকেই জঙ্গলে আছি। আমি কি কখনো কারো কোনো ক্ষতি করেছি, নাকি তোমাদের কোনো ক্ষতি করেছি যে আমাকে দেখলেই তোমরা দূর দূর করে তাড়িয়ে দাও? না, এর সাথে ভালো ব্যবহার করে কোনো লাভই হবে না। ভালোভাবে যেতে বললাম তো। আমার কথা তোর কানে গেল না তাই না? তবে দেখ এবার মজা দেখ। এসব কথা বলে সুখী পায়রা একটা লাঠি নেয়, আর লাঠি দিয়ে শৌখিনীকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দূর থেকে দাঁড়িয়ে লালি এসব কাণ্ড দেখে অনেক খুশি হয়। ওই যে শিক্ষা হয়েছে ওর, ওর এভাবে মার খাওয়া দরকার। একটা সাপ হয়ে কি না আমার আর আমার মায়ের মাঝে দূরত্ব সৃষ্টি করছে। আমার জায়গায় ওই ভাগ বসিয়েছে, আর আমার মাও কি না ওকে আমার থেকে বেশি ভালোবাসে। তাই আমি চাই ওই এভাবে পাখিদের হাতে মার খেয়ে মরুক। এসব বলে সে সেখান থেকে চলে যায়, আর শৌখিনী বাড়িতে চলে আসে। কি হয়েছে রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? আর তোর লেজটাই বা এমন লাল হয়েছে কেন? বল আমাকে, তোকে কি কেউ মেরেছে নাকি রে মা? আমি আর এভাবে পারছি না মা। আমি তো সাপ বলে সকলে আমাকে মারধর করে, আমাকে অনেক ভয় পায়। এমন সাপ হয়ে আমি আর থাকতে পারছি না। এর থেকে যে মৃত্যু অনেক ভালো মা। চুপ কর শৌখিনী, চুপ কর। এমন কথা আর কখনো তুই বলবি না। আর মাত্র কদিন তো, একটু সবুর কর মা। আর আমি তোকে হারাতে চাই না রে মা, তুই একটু ধৈর্য ধর। আর কিছুদিন পরেই তো চন্দ্র পূর্ণিমা।
এসব কথা বলে পার্বতী সখিনীকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই সেখানে লালি চলে আসে আর সে বলে, বাহ, মা মেয়ে মিলে কি একা কান্না শুরু করেছো? হ্যাঁ লালি, মুখ সামলে কথা বল। আর আজকাল তুই অনেক বেশি কথা বলছিস। এত বেশি কথা বললে না মুখ ভেঙে দেব। মা, তুমি আবার বোনের সাথে রাগারাগি করছো? আমি না তোমাকে বলেছি তুমি ওর সঙ্গে রাগারাগি করবে না? ও এখনো ছোট, ও কি এসবের কিছু বোঝে বলো? ভাগ্য তো খারাপ আমারই। এসব কথা বলে সৌখিনী সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সৌখিনী ঘরবন্দি হয়ে থাকতো। সৌখিনী ঘর থেকে বের হতো না। আর এসব দেখে পার্বতীরও অনেক মন খারাপ হতো। আর এভাবেই যাচ্ছিল দিন। দেখতে দেখতে চন্দ্র পূর্ণিমার রাত চলে আসে আর পার্বতী তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক বাবা, আপনি তো সবটাই জানেন। আমি আর সখিনী এতদিন ধরে এই রাতটার জন্য অপেক্ষা করছি। তবে আর দেরি করবেন না তান্ত্রিক বাবা, আপনি যজ্ঞ শুরু করে দিন। এই চন্দ্র পূর্ণিমার রাতে যজ্ঞ করে মন্ত্রপুত জল ছেটালেই যে সখিনী অভিশাপ মুক্ত হবে বাবা। পার্বতীর কথা মতো তান্ত্রিক যজ্ঞের আয়োজন শুরু করে। আর তখনই সেখানে লালি চলে আসে। আর সে কিছু বুঝতে না পেরে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। আর মন্ত্র শেষ করে তান্ত্রিক মন্ত্রভূত জল সখিনীর গায়ে ছেটায়। আর মুহূর্তে সখিনী সাপ থেকে একটা টুনি ছানায় পরিণত হয়। মা, আমার অভিশাপ কেটে গেছে মা, দেখো আমি পুনরায় পাখি হয়ে গেছি। আজ আমি ভীষণ খুশি মা। মা, এসব আমি কি দেখছি? দিদি কোনো সাপ নয়, দিদি একটা পাখি। আর দিদি এসব কি বলছে? আর কিসের অভিশাপে দিদি সাপ হয়েছিল? সে খুবই দুঃখের কথা রে মা। আমি আমার মালকিন টুনি দিদির সাথে থাকতাম। আর দিদি টুনিকে জন্ম দেওয়ার সময় মারা যায়। আর মৃত্যুর সময় দিদি আমাকে টুনটুনের দায়িত্ব দিয়ে গিয়েছিল, যাতে আমি টুনটুনকে সন্তানের মতো বড় করি। আর আমিও টুনটুনকে আপন করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎই তুই আমার গর্ভে চলে আসিস। তারপর তোকে আর আমাকে বাঁচাতে গিয়ে টুনটুন অভিশপ্ত হয় আর এমন সাপে পরিণত হয় রে মা। আর তারপর সেই সাপকে নিয়ে তোর মা আমার কাছে আসে। আর আমি এর উপায় খুঁজতে থাকি। অনেক চেষ্টার পর জানতে পারি শুধুমাত্র এই পূর্ণিমার রাতেই এই অভিশাপ কাটানো যাবে। যাক পার্বতী, টুনটুনের অভিশাপটা কেটে গেছে। এবার আমি চলি। এরপর তান্ত্রিক চলে যায়। আর লালিও নিজের ভুল বুঝতে পারে। আর এরপর ওরা বাড়িতে চলে যায়। আর এরপর থেকে ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভীষণ পরিশ্রমী। মা, আজকে এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো এতটুকু খাবারই ছিল রে মা, সব ফুরিয়ে গেছে। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেটাই ভাবছি। এখন তো যেভাবেই হোক খাবারের যোগান দিতে হবে। কিন্তু বর্ষার দিনে কি করব রে মা? তারা মামি যখন এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু কাক সব কথা শুনছিল। সুযোগ বুঝে কালু কাক টুনির ঘরের ভেতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশে সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর বাজারে বিক্রি করি, তাহলে কেমন হয় টুনি বোন বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা তো খারাপ না। চলো আমরা কালকে ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। প্রত্যেক ফসলের ভাগ আমাকে 1/3 দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর এমন কি কঠিন কাজ? এরপর কালু আর টুনি মিলে ইগলের কাছ থেকে জমিটা ধার নেয়। এরপর, টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে কাজ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো আসবই। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না নাকি? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব।
এসব বলে কালু তার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে চলে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালু কাক নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে টুনি মনে মনে ভাবে, আমি তো একাই সব কাজ করে ফেললাম, কিন্তু কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালু কাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালু কাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনির ডাকে কালু কাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এজন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা কালু দাদা, আমি আজ আসি। আর হ্যাঁ, কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে কিন্তু আমাকে ওই ঘুম পাড়ানি গানটা বলে ঘুম পাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর রাত গড়িয়ে সকাল হয়। মা টুকি, চল আমার সাথে জমিতে, চল তুই, আমি বীজ ছিটিয়ে দেব আর তুই বসে থাকবি। আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একা সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু কাক বাড়িতে আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে আবারও কালুর বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজও জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তখনই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি যদি আমার মাকে তখন হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না। 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি প্রতিদিনের মতো আবারও জমিতে একা একা গিয়ে কাজ করতে শুরু করে। আর এদিকে কালু কাক বরাবরই ঘুমিয়েছিল, কিন্তু আজকে টুনি কালু কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি। তুই আজকে একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার শরীরটা আজ এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ শেষ করে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন? দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। এ কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখনই টুকি তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এরপর টুকি টুনিকে তার ঔষধ খাইয়ে দেয় আর টুনির অসুস্থতার সব কথা টুকি কালুকে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবারও ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত জ্বরে কাতরায় আর টুকি তার পাশে বসে সেবা করে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে? এই দেখ মা, আমার কিচ্ছু হয়নি। মা, মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে যে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমার তো কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। তারপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে।
এরপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এদিকে ভুট্টাও হয়ে যায় আর সেগুলো আবার পরিপক্ক হয়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে চলে আসবো টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি কেন এলে না এতক্ষণ? আর বলো না, এবার আমিই যা অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি, তাই না? তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একদম ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল তখনই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে, আর কালো কাক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে। ঠিক তখনই একটা বাজ পড়ে কালুর মাথার উপর, আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর তার কিছুক্ষণ পর ঝড় থেমে যায়, আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর কালোর নিথর দেহ সেখানেই পড়ে থাকে।